দেখুন বন্ধুরা, বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরেই কিন্তু আমরা বেশ কিছুটা পরিমাণে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখছি। এছাড়াও কিন্তু বন্ধুরা ঝড় বৃষ্টিপাতের আপডেট দেবো, তো সেই জন্য ভিডিওটাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদার আরও একটি ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, বর্তমানে কিন্তু 7 তারিখ চলছে মে মাসের, এবং এখনও পর্যন্ত আমরা যদি বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলের দিকে খেয়াল করার চেষ্টা করি, তাহলে আপনি যেমনটা দেখতে পাবেন যে একটা সার্কুলেশন কিন্তু রয়েছে। দেখুন, আপনি যদি খেয়াল করার চেষ্টা করেন তাহলে আরব সাগরের উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু দক্ষিণ দিকেতে হাওয়া যাচ্ছে, আর বঙ্গোপসাগরের দক্ষিণ থেকে হাওয়াটা উঠে কিন্তু উত্তর দিয়ে হয়ে কিন্তু একটা সার্কুলেশনের মতো কিন্তু রূপ নিচ্ছে। এবার আমি যদি আপনাকে স্যাটেলাইট মোডেতে গিয়ে দেখাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে আর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে বিভিন্ন জায়গাতে কিন্তু ক্লাউড ফর্মেশন হচ্ছে ক্রমাগত, মেঘ তৈরি হচ্ছে ক্রমাগত। আর এটা কিন্তু দেখাচ্ছে যে কনভেকশন কিন্তু প্রচণ্ড হারে হচ্ছে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার জন্য কিন্তু অনুকূল পরিস্থিতি ক্রমশ তৈরি হচ্ছে। এবারে আমি স্যাটেলাইট মোড থেকে আপনাকে যদি বর্তমানে বৃষ্টির খবর দিই, তো ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে যে বিশেষত কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, তারপরে হচ্ছে মিহিজাম, তারপরে তিলাইয়া, গিরিডি, ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কিন্তু পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতেও আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কিন্তু আজকে বিভিন্ন সময়তে কিন্তু বৃষ্টি হয়েছে, বিশেষত কলকাতাতেই হয়েছে মেনলি, তবে বাকি জেলাগুলোতেও কিন্তু বিকেলের সাথে সাথে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা বেশ কিছু জেলাতে কিন্তু রয়েছে। এবার আমি চলুন সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে চলে আসি। তো এই সার্কুলেশনটা যেটা আমি আপনাদেরকে দেখালাম, আগামী কয়েকদিনেতে কিন্তু দেখাচ্ছে একই রকমভাবে সার্কুলেট করতে পারে, একই রকমভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারে। তারপরে যেটা দেখানো হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে একটা নিম্নচাপের সেন্টারের কিন্তু ডেভেলপ হতে পারে, যেটা কিন্তু বেশ কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, উত্তর দিকে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হয়ে এই নিম্নচাপটা কিন্তু 14 থেকে 15ই মে নাগাদ আপনি যেমনটা দেখতে পাচ্ছেন একটা গভীর নিম্নচাপ রূপে কিন্তু পন্ডিচেরি, চেন্নাই এবং থাঞ্জাভুর ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু ক্রস করতে পারে, আছড়ে পড়তে পারে। এবার দেখুন এর প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়তে। তো এখনও পর্যন্ত কিন্তু এ ব্যাপারে সঠিক নিশ্চিত আপডেট পাওয়া যায়নি, কারণ ইসিএমডব্লিউএফ মোড কিন্তু এরম খবর দেখাচ্ছে, অন্যদিকে জিএফএস মোড কিন্তু দেখাচ্ছে ওই একই টাইমের মধ্যে একটা প্রবল ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসতে পারে, একটা সিভিয়ার সাইক্লোন বা ভেরি সিভিয়ার সাইক্লোনের থেকেও বেশি গতিবেগ সম্পন্ন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চল থেকে 12-13 তারিখ নাগাদ কিন্তু তৈরি হয়ে উঠে আসতে পারে, এবং উঠে এসে কিন্তু ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশের কোস্টাল অঞ্চলেতে কিন্তু আছড়ে পড়তে পারে, যেমনটা আমফানের সময় কিন্তু হয়েছিল। গতিবেগটা কিছুটা আলাদা থাকলেও গতিপথটা কিন্তু বেশ কিছুটা জিএফএস মোড একরকমই দেখাচ্ছে। অন্যদিকে ইসিএমডব্লিউএফ মোড কিন্তু সম্পূর্ণ ভিন্ন খবর দেখাচ্ছে। এবার দেখুন, আমি যদি সত্যতার ব্যাপারে যাচাই করি, তো এর আগে বহুবার দেখা গেছে জিএফএস মোড কোনো খুব শক্তিশালী ঘূর্ণিঝড়ের কথা বলেছিল, তবে সেরকম শক্তিশালী হয়নি। তবে এখন জিএফএস মোড যতটা সম্ভাবনা দেখাচ্ছে, এটা কিন্তু খুব শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে না। হয়তো ঘূর্ণিঝড়টা হলে ক্ষয়ক্ষতি হয়তো প্রচুর হবে, কিন্তু ওয়ার্ল্ডের ক্যাটাগরিতে দেখতে গেলে, ওয়ার্ল্ডেতে যে ধরনের ক্যাটাগরি পড়ে হ্যারিকেনের ক্যাটাগরি 1-2, সেই অনুযায়ী কিন্তু দেখতে গেলে ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 এর মাত্র গতিবেগ কিন্তু অর্জন করতে পারে সেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টা, এমনটাই কিন্তু জিএফএস মোড বলছে। অর্থাৎ এখন কিন্তু জিএফএস মোড অতিরিক্ত পরিমাণে অ্যাগ্রেসিভ কোনো আপডেট দেখাচ্ছে না, তবে বঙ্গোপসাগরের সঙ্গে কিন্তু তার মতামত সম্পূর্ণরূপে ভিন্ন। এবং ইসিএমডব্লিউএফ মোডের সেই আপডেট অনুযায়ী কিন্তু 17 থেকে 18 তারিখ নাগাদ ওই দক্ষিণ ভারতের সামনে থাকা নিম্নচাপটা কিন্তু ক্রস ওভার করার পরে আরব সাগরেতে গিয়ে কিন্তু সাইক্লোনেতে রূপান্তরিত হতে পারে, এবং ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের কাছাকাছিতে কিন্তু বা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মও হতে পারে, এমনটাই কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল বলছে, যার গাস্টিং কিন্তু থাকতে পারে 190 কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি। এবার দেখুন বন্ধুরা, বিভিন্ন মডেল কিন্তু আরব সাগর এবং বিভিন্ন মডেল বঙ্গোপসাগরকে সাপোর্ট করছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে, তাই জন্য এতটা সামনে সময় চলে আসা সত্ত্বেও কিন্তু আমরা সম্পূর্ণরূপে খবর এখনও পর্যন্ত পাচ্ছি না। তবে ইসিএমডব্লিউএফ মোডের লেটেস্ট আপডেটেতে যেটা দেখাচ্ছে যে ঘূর্ণিঝড়টা আরব সাগরের দিকে চলে গেলেও 18 তারিখ কিংবা 19 তারিখের পর থেকে বঙ্গোপসাগরেতে কিন্তু একটা নতুন সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পেতে পারি, এমনটাই কিন্তু ইসিএমডব্লিউএফ মোডের বর্তমান খবর দেখাচ্ছে। যেমনটা রেমালের সময়ও কিন্তু হয়েছিল, 21 তারিখ বা 22 তারিখের পরবর্তী সময় থেকে সার্কুলেশন তৈরি হয়ে কিন্তু রেমাল ঘূর্ণিঝড় হিসেবে রূপান্তরিত হয়েছিল, আর 26 মে আছড়ে পড়েছিল। তো সেই হিসেবে দেখতে গেলে লেট মে, অর্থাৎ মে মাসের পরবর্তী সময়, মানে মে মাসের শেষের দিকেতে ঘূর্ণিঝড় হওয়াটা কিন্তু বঙ্গোপসাগরে তো অস্বাভাবিক না। এর আগেও হয়েছে আয়লা, রিমাল এবং
ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু তেমনটাই হয়েছে। আর তার ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের আগে কিন্তু আরব সাগরেতেও ঘূর্ণিঝড় হয়েছিল, তৌকতে হয়েছিল, ওই ঠিক এক সপ্তাহ আগেই কিন্তু হয়েছিল। তো সেই জন্য যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টা হয় তো তাহলে তার নামকরণ কিন্তু করা হবে অর্ণব, এবং ওই ঘূর্ণিঝড়টা যদি আগে বঙ্গোপসাগরে তৈরি হয় তবে তার নামও কিন্তু করা হবে অর্ণব। অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে যে সাগরে, সেই ঘূর্ণিঝড়টির নাম কিন্তু করা হবে অর্ণব। সেটা বঙ্গোপসাগর হতে পারে, আরব সাগরও হতে পারে। এখনও পর্যন্ত কোনো পাক্কা খবর কিন্তু পাওয়া যায়নি, আরও আশা করা যাচ্ছে 3 থেকে 4 দিন আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। তো দেখুন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ব্যাপারে যে কোনো রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড।